হ্যালো ডিয়ার্স, মাই নেম ইজ কাউসার আলী অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং তো আমরা যে এই সিরিজ শুরু করেছি 1000 কোশ্চিনস পিওয়াইকিউ সিডিপির আমাদের যে আপকামিং এক্সাম আপার প্রাইমারি টেট তার সামনে রেখে, তো আজকে তার 15 নাম্বার যে ক্লাস, সেই 15 নাম্বার ক্লাসের আজকের আমাদের এই যে ক্লাস সেই ক্লাস হবে। ঠিক আছে, সো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা পুরাতন এবং নতুন তারা সবাই মিলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে এবং লাইক, এবং যদি তোমাদের কোনো বিষয় জানার প্রয়োজন হয়, কোনো ক্লাসের প্রয়োজন হয়, তারা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। ঠিক আছে, সো আজকের যে প্রথম কোশ্চিন নাম্বার 141 এবং আজকের প্রথম কোশ্চিনস, এর আগে আমাদের 140 কোশ্চিন হয়ে গেছে, 141 নাম্বার কোশ্চিনস। সেই কোশ্চিন হচ্ছে যেটাকে গ্যাং এজ বা বয়স বা দেরিতে বিকাশের ফলে, হ্যাঁ, বিকাশের পর্যায়ের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ গ্যাং এজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এজ অ্যান্ড ডিলেড ডেভেলপমেন্ট ইজ, এটাকে কি বলা হয়? 16 থেকে 19 বছর এবং নৈতিকতা, নাকি 3 থেকে 6 বছর এবং ভাষা তার সাথে, নাকি 8 থেকে 10 বছর যারা সামাজিক এবং সামাজিকীকরণ তার সাথে, আর 16 থেকে 19 বছর যেটাকে জ্ঞানমূলক বলা হয়। তাহলে এই যে 141, এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার কি হবে? দেখো, যদি আমরা এই গ্যাংনেসটাকে একটু ভালো করে দেখি, সেটা হচ্ছে এখানকার যে অপশন, সেখানকার অপশন নাম্বার হচ্ছে সি, এবং গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 8 থেকে 10 বছর এবং কি হয় এই সময়ে সামাজিকীকরণ শুরু, বিশেষ করে কারণ শিশুরা কি করে বা এই কিশোর শৈশব অবস্থা থেকে কৈশোর অবস্থার দিকে মোটামুটি যায়। ঠিক আছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডের দিকে 10 বছর শুরু হয়, যদিও শৈশব থেকে শুধুমাত্র শুরু হয় কৈশোরের দিকে। তো এখানে কিন্তু তারা বিশেষ করে সোসাইটির সঙ্গে মেলামেশা করে এবং তাদের যে অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, সেই অ্যাডজাস্টমেন্টের সঙ্গে সোসাইটির সঙ্গে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের ফলে তাদের কি হয়, সামাজিকীকরণ শুরু হয়। একটু যদি আমরা বয়সটা দেখি, তো এটাকে দলগত বয়স বিশেষ করে বলা হয়। তার মানে স্কুলে যায় এই বয়সী শিশুরা এবং বন্ধুদের সঙ্গে তারা ইন্টারাকশন করে থাকে, ছোট ছোট গ্রুপ তৈরি করে এবং দলগতভাবে কাজ পছন্দ করে। সো নট অনলি তোমার বলা হচ্ছে যে সোসাইটির সঙ্গে, সোসাইটি একটা স্কুল সোসাইটির সঙ্গে তাদের কিন্তু মেলামেশা, তাহলে সেখানে দলগতভাবে তারা কাজ করতে পছন্দ করে। আর এই পর্যায়ে যে বিকাশ ঘটে সেটাকে বিশেষ করে সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণ বা সামাজিক রূপান্তরকরণ যদি আমরা দেখি, অর্থাৎ বন্ধুদের সাথে যুক্ত হওয়া, দলগত নিয়ম, শিখন, সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়া, তারা এই সময়ে তাদের কিন্তু শুরু হয়, যেটাকে আমার বলা হচ্ছে গ্যাং এজের ক্ষেত্রে 8 থেকে 10 বছর। এই নেক্সট কোশ্চিন, আজকের কোশ্চিন নাম্বার 142, পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী জ্ঞানীয় বিকাশের তৃতীয় স্তর কোনটি? খুব সহজ কোশ্চিন, এর আগেও আমরা দেখেছি এবং কিন্তু তোমরা তবুও রিভাইজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, নাকি সংবেদন সঞ্চালনমূলক স্তর। তোমরা আশা করি জানো এই প্রশ্নের উত্তর, কিন্তু তারপরেও আমরা যদি দেখি 142-এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের কংক্রিট অপারেশনাল স্টেজ। আর এটি কি? এটি বিশেষ করে ধরা হয় 7 থেকে 11 বছর। ক্লিয়ার? সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটাকে সেন্সরি মোটর স্টেজ, আমরা জানি কি জন্ম থেকে 2 বছর, জন্ম থেকে 2 বছরের মধ্যে। প্রাক সক্রিয়তার স্তর বিশেষ করে আমরা জানি কি 2 থেকে 7 বছরের মধ্যে হলো। এবং যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটাকে আমরা বিশেষ করে বলে থাকি ফর্মাল অপারেশনাল স্টেজ, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং স্টেজ, এবং তার সাথে সাথে হাইপোথেসিস মেকিং, তোমার বলতে পারি ভবিষ্যৎ সম্পর্কে সচেতন যে স্তরের যে বিকাশ সেগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর। কি? যৌক্তিক সক্রিয়তার স্তর। ক্লিয়ার? ক্লিয়ার। আর আমরা যদি বিশেষ করে লেভেলস অফ টিচিংয়ে দেখি, তো লেভেলস অফ টিচিংয়ের ক্ষেত্রে আমরা যে রিফ্লেক্টিভ লেভেলস অফ টিচিং, এই রিফ্লেক্টিভ লেভেলস অফ টিচিং অলসো রিলেটেড টু, যদি আমরা দেখি যৌক্তিক সক্রিয়তার স্তরের সঙ্গে আমরা কম্পেয়ার করি। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট কোশ্চিন, আজকের কোশ্চিন নাম্বার 143, বলা হচ্ছে নিম্নের কোনটি শিখনকে প্রভাবিতকারী মনস্তাত্ত্বিক উপাদানের অন্তর্ভুক্ত নয়, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, মনস্তাত্ত্বিক যে উপাদান, ঠিক আছে, সেটা দ্যাট কন্ট্রিবিউটেড ইন লার্নিং ফ্রম দ্য ফলোয়িং, কোনটি নয়? নট ইনক্লুডেড বলা হচ্ছে তোমাকে। প্রশ্ন, শিখনের তাড়না বা শিখনের ইচ্ছা, যেটাকে লার্নিং ডিজায়ার বলা হয়, মোটিভেশন, প্রেরণা,
ইন্টারেস্ট আগ্রহ এবং বিষয়বস্তুর প্রকৃতি। তো এর মধ্যে কোনটি মনস্তাত্ত্বিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে উপাদানের অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়। 143, তাহলে সো 143 আমরা জানি যখন সাইকোলজিক্যাল টপিক আমরা বিশেষ করে আলোচনা করি না, সেই ক্ষেত্রে আমরা শিখনের তাড়না, ড্রাইভ, ডিজায়ার এগুলো আমরা শুনি শব্দ, মোটিভেশনও শুনি, যেটা সাইকোলজিক্যাল টপিকের মূল, এডুকেশনাল সাইকোলজিক্যাল টপিকের মূল বিষয়, হ্যাঁ, মূল আলোচনার মধ্যে পড়ে। এবং ইন্টারেস্ট আগ্রহ কিন্তু বিষয়বস্তুর নেচার অফ দ্য কন্টেন্ট, অর্থাৎ আমি কোনো একটি বিষয় পড়াচ্ছি, সেই বিষয়ের কন্টেন্টের নেচার কি কি ধরনের, দ্যাট ইজ নট ডিসকাশন আন্ডার দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সো বিষয়বস্তুর প্রকৃতি এটি নয়। ক্লিয়ার? সো 143 অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে, দেখো এটাকে বলা হচ্ছে যে কিন্তু মানে শিখনের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক এই তিনটা বিষয় এটা কিন্তু অবস্থার সঙ্গে সম্পর্কিত, কিন্তু প্রকৃতি হলো শিক্ষাগত বা পরিস্থিতির উপাদান, এটা কিন্তু মনস্তাত্ত্বিক বিষয় নয়, এটা একটা উপাদান বাট মনস্তাত্ত্বিক বিষয় নয়, এটা ইজ দ্য ফ্যাক্টর, নেচার অফ কন্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 144, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সামাজিক মূল্য? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সোশ্যাল ভ্যালু? অল্ট্রিজম, যেটা অপকারিতা বলা হয়, হ্যাঁ, যে আমি অপকারিতা করছি। প্রাথমিক লক্ষ্য, প্রাইমারি গোল, স্বভাবগত প্রবৃত্তি, ইনস্টিংক্ট, আর অগ্রাসনের চাহিদা অর্থাৎ এগ্রেশন যে নিড সেটাকে বলা হচ্ছে। কোনটি সামাজিক মূল্য, সোশ্যাল ভ্যালু? এটা যদি আমরা দেখি প্রাইমারি গোল, ইনস্টিংক্ট, অগ্রাসনের চাহিদা। দেখো যখন আমরা সামাজিক মূল্য দেখছি তাহলে সামাজিক মূল্য মানে যেটি সোসাইটির সঙ্গে রিলেটেড এবং যে কাজটি সোসাইটির সঙ্গে সম্পর্কযুক্ত। ক্লিয়ার? সো এখানে যদি দেখে থাকি আমরা প্রাথমিক লক্ষ্য, আমার একটা যে কোনো বিষয়ে আমার একটা প্রাথমিক লক্ষ্য থাকতে পারে, আমি পড়ার ক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য, স্বভাবগত যে ইনস্টিংক্ট যে প্রবৃত্তি মানে হ্যাঁ মানে স্বভাবগত প্রবৃত্তি, এটা তো আমাদের কি, এটা তো আমাদের ফিজিওলজিক্যাল যে বিষয় রয়েছে সেই ফিজিওলজিক্যাল বিষয়ের সঙ্গে রিলেটেড। এগ্রেশন, অগ্রাসনের চাহিদা, এটাও তুমি এগিয়ে যেতে চাইছো জীবনে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে পরোপকারিতা, 144 নম্বর কোশ্চেনের অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরোপকারিতা, কারণ পরোপকারিতা তুমি অন্যের উপকার কখন করবে, কখন? অন্য মানে হচ্ছে সোসাইটির কোনো একজন ব্যক্তি, সোসাইটির কোনো একজন শিশু, বা আমরা স্টুডেন্ট বলে থাকি, যদি স্টুডেন্ট হই স্টুডেন্টের কোনো উপকার করে থাকি, যে তাকে আমি নোট দিলাম, ঠিক আছে? সো এটা সোসাইটির যে ভ্যালু, সোশ্যাল ভ্যালুর মধ্যে কিন্তু পড়ে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 155 নাম্বার, ব্যাকওয়ার্ড এক্সপ্লোরেশন এবং মিনস অ্যান্ড অ্যানালাইসিস নিচের কোনটির উদাহরণ? দেখো এটার বাংলা আমি ঠিকঠাক খুঁজে পাইনি। সো ব্যাকওয়ার্ড এক্সপ্লোরেশন যদি আমরা বিশেষ করে একটু করে দেখে থাকি, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পেছনের দিকে বলা হচ্ছে তোমাকে, যেটা হচ্ছে আমরা যদি বলতে পারি যে মানে পিছনে থাকা, হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়তে পারি। অ্যান্ড মিন অ্যান্ড অ্যানালাইসিস, এটা হচ্ছে হিউরিস্টিক অ্যালগরিদম, মানসিক সেট, নাকি মেন্টাল স্টেট, মানসিক অবস্থা কোনো একটা, নাকি বলা হচ্ছে মেন্টাল সেট বা মানসিক অবস্থা যদি দেখি সেটাও বলা যাবে, এবং কার্যগত স্থিরতা বা ফাংশনাল ফিক্সনেস কার মধ্যে পড়ে, একটু কোশ্চেনটি অন্যরকম বাট আমরা দেখে নিব। সো 145-এর কোশ্চেনের অপশন কিন্তু এটা হিউরিস্টিক। কেন হিউরিস্টিক আমরা একটু দেখে নিব, কেন হিউরিস্টিক বলা হচ্ছে। ব্যাকওয়ার্ড এক্সপ্লোরেশন অ্যান্ড মিন অ্যান্ড অ্যানালাইসিস হলো এ দুটো কি একটা সমস্যা সমাধানের কৌশল, কি একটা সমস্যা সমাধানের কৌশল যেগুলো সহজে সমাধান খুঁজতে সাহায্য করে, কিন্তু এগুলোর মধ্যে সবসময় সঠিক উত্তর পাওয়া নিশ্চিত নয়। এই ধরনের কৌশলকে হিউরিস্টিক বা যা হলো অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা সমাধানের কৌশল বলা হয়। ব্যাকওয়ার্ড এক্সপ্লোরেশন অ্যান্ড মিন অ্যান্ড অ্যানালাইসিস হলো সমস্যা সমাধানের একটা বিশেষ করে কৌশল, যেখানে কি হয় একটা সমস্যার সমাধান সহজেই খোঁজানো হয়। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আজকের 146, শিক্ষার বক্ররেখা, অ্যাকচুয়ালি শিখনের বক্ররেখা, শিখন বক্ররেখা, কার্ভ অফ লার্নিং যেটাকে বলি, শিখনের যে বক্ররেখা বা শিক্ষার বক্ররেখাগুলি অনুশীলনের দ্বারা সংগঠিত উন্নতির পরিমাণ, হার এবং সীমার গ্রাফিক উপস্থাপনা দেয়, এটিকে কে বলেছেন? কার্ভ অফ লার্নিং গ্রাফিক গিভ গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যামাউন্ট, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সঙ্গে আমরা কতটা বিষয়বস্তু শিখছি, তার পরিমাণ, তার হার কীরকম বৃদ্ধি পাচ্ছে, কীরকম বিকাশ হচ্ছে, তো এটার যে একটা সীমার গ্রাফিক স্থাপনা দেয়, মানে এটিকে কে বলেছেন? একটা কোটেশন। তো এটা বলেছেন বিশেষ করে যদি দেখি 146 এবিংহাউস। কি এবিংহাউস? বুঝতে পারলে? বুঝতে পারলে? এবিংহাউস এটা একটা কোটেশন, যে কোটেশনটা আমাদের হয়তো মনে রাখতে হবে, এটা রট মেমোরাইজেশনের একটা বিষয়।
হলো। আর বলা হচ্ছে স্কিনার, স্কিনার তো আমরা কি জানি, বিশেষ করে জানি তিনি সক্রিয় অনুবর্তনের প্রবর্তক, সক্রিয় অনুবর্তনের অপারেন্ট কন্ডিশনিং এর প্রবর্তক। ক্লিয়ার। 147 যদি আমরা কোশ্চেন্স দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থর্নডাইকের মূল সূত্রে অন্তর্ভুক্ত নয়? আর আমরা মূল সূত্র কয়টা জানি? 3টে। গৌণসূত্র 5টে। হলো। সো এখানে বলছে মূল সূত্রে কোনটি নয়, বলা হচ্ছে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র, অনুশীলনের সূত্র, কল্লাবের সূত্র, প্রস্তুতির সূত্র। আমরা জানি 3টি লো যেটি প্রাইমারি কি, এক্সারসাইজ, ইফেক্ট অ্যান্ড রেডিনেস। তাহলে বাকি যে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র, এটি কিন্তু গৌণ সূত্রের মধ্যে পড়ে, প্রাইমারি সূত্রের মধ্যে কিন্তু পড়ে না, প্রাইমারি ফর্মুলার মধ্যে কিন্তু পড়ে না। আমার প্রিভিয়াস ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে আমি এটা নিয়ে টোটালি ডিসকাস করেছি, তোমরা সিডিপির যে ক্লাস, সেই ক্লাসে প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করতে পারো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, আচ্ছা একটু দেখে নিচ্ছি। ফললাভের সূত্র, ফললাভের সূত্র কি বলে? ফললাভের সূত্র বলে এটাই, যদি ইতিবাচক ফল হয় তাহলে, আচ্ছা ল অফ ইফেক্টটাকে আবার বলা হচ্ছে যে ল অফ ইফেক্ট মানে যদি আমার পজিটিভ মানে ইতিবাচক ফল পাই কোনো একটা বিষয় শেখার ফলে, সেই বিষয়টা শিখনের ফলে ইতিবাচক ফল পাচ্ছি, তাহলে সেটা আমার আচরণকে শক্তিশালী করছে। আর যদি নেতিবাচক হয় তাহলে আচরণকে কি করবে? শক্তিশালী করবে না, শিথিল করে দিবে। ল অফ এক্সারসাইজ অনুশীলনের সূত্র বলছে যে কোনো একটি বিষয় শিখনের পর, যে কোনো মনে করো যে থর্নডাইকের সূত্রই তুমি পড়েছো, সেই থর্নডাইকের সূত্রতে তুমি অনুশীলন বহুদিন থেকে করোনি, তো অনুশীলন যদি করো, এক্সারসাইজ যদি করো, তাহলে কিন্তু সেটা তোমার কি হতে থাকবে, সেই যে শিক্ষণীয় বিষয় সেটি শক্তিশালী হবে। আর যদি না করো তাহলে কি শিথিল হবে। ল অফ রেডিনেস, থর্নডাইকের থিওরি যদি আমরা দেখি, তার থিওরির মতে যে শিশুদের শিখনের জন্য তাকে প্রস্তুতি করা, অর্থাৎ তুমি এই বিষয়টি, এই ক্লাসটি করছো, ক্লাসটির মেন্টালিটি তোমাকে রাখা প্রয়োজন, বা তোমার একটা মেন্টাল প্রস্তুতি প্রয়োজন, একটা প্রস্তুতি ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুতি থাকা প্রয়োজন, তাহলে তুমি তোমার যে শিখন সেই শিখনটাকে সুষ্ঠু হবে। আর অ্যাসোসিয়েটিভ যেটাকে বলা হচ্ছে, এটা মূল সূত্র নয়, মূল অংশ নয়। যারা এই টোটাল থিওরিটিকে দেখতে চাও, পুরানো ক্লাস দেওয়া রয়েছে, সেই ক্লাসে গিয়ে তোমরা পুরো থিওরিটিকে দেখতে পারো। এখানে আমি পুরো থিওরিটি আলোচনা করব না, যেহেতু আমরা কোশ্চেন্স অ্যান্সার করছি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কন্ডিশনেট রেসপন্স, হ্যাঁ, যে আনুবর্তনিক প্রতিক্রিয়া তত্ত্ব কোনটিতে জোর দেয়? বিশেষ করে কন্ডিশন রেসপন্স থিওরি কোনটিতে দেয়, মানে অনুবর্তনের থিওরি তত্ত্ব যেটা কোনটিকে বিশেষ করে জোর দিচ্ছে? আমরা জানি কন্ডিশনিং এর থিওরি দুটো রয়েছে, বিশেষ করে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন। ঠিক আছে, অনুবর্তনের থিওরি তত্ত্ব দুটো রয়েছে। ক্লিয়ার। সো বলা হচ্ছে যৌক্তিকতা, আচরণ, চিন্তন, প্রেষণা। আমরা সবসময় জানি যখন স্কিনার এবং পেভলোভের নাম নিচ্ছি, হ্যাঁ, পেভলোভ এবং স্কিনারের নাম নিচ্ছি, আমরা বিশেষ করে যে জানি তারা কিসের সঙ্গে, তারা বিহেভিয়ারিজমের সঙ্গে রিলেটেড, তারা বিহেভিয়ারিজমের সঙ্গে রিলেটেড। দ্যাট মিনস আচরণ, বিহেভিয়ার কি, আচরণ, নর্মাল জিনিস, নর্মাল কোশ্চেন ছিল, বাট আমাকে একটু শুধু মাথা ঘুমাতে হচ্ছে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আজকের, স্যার অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, আচ্ছা কন্ডিশনাল রেসপন্স থিওরি, পেভলভ এবং স্কিনার হলো, এখানে দেওয়া রয়েছে। হলো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বের অন্য নাম বা অপর নাম কোনটি? আমরা জানি সক্রিয় অনুবর্তন তত্ত্ব এর নাম সংলগ্ন অনুবর্তন, সরঞ্জামগত অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, নাকি ট্রেস অনুবর্তন, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, কন্টিজিয়াস কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং ট্রেস কন্ডিশনিং। আমরা যদি খুব ভালো করে দেখি না, সক্রিয় অনুবর্তন তত্ত্বের আরেকটি নাম ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। কারণ এখানে বিশেষ করে দেখা হয় যে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং যেটা এখানে বলা হচ্ছে যান্ত্রিক শিখনের একটা, সরঞ্জামগত শিখনের বলা হচ্ছে যান্ত্রিক শিখন, যদি আমরা দেখি সরঞ্জামগত বা যান্ত্রিক বিশেষ করে শিখন বলা হয়। সো ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বলা হচ্ছে যে সেখানে এই শিখনের তত্ত্বের ক্ষেত্রে ফোর্সমেন্ট, ইনফোর্সমেন্ট কি থেকে, বাইরে থেকে দেওয়া হচ্ছে, বাইরে থেকে দেওয়া হচ্ছে, হচ্ছে কি না, বাইরে থেকে দেওয়া হচ্ছে। তো যার দরুন বিশেষ করে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এই থিওরির আর অপর একটি নাম আমরা যদি দেখি সেটি বলা হচ্ছে। আজকে লাস্ট কোশ্চেন, যারা তোমরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক কমেন্ট, এবং তোমাদের যদি ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা টপিক লিখে কমেন্ট বক্সে জানাতে পারো যে এই টপিক সম্পর্কে তোমাদের ক্লাস লাগবে, তাহলে আমি সেই ক্লাস প্রোভাইড করব। আজকের কোশ্চেন্স 150 নাম্বার কোশ্চেন। তার আগে একটা বিষয় বলে থাকি যে ক্লাস সন্ধ্যা 7টায় প্রতিদিন, একদিন পর পর ক্লাস আপলোড করা হবে সন্ধ্যা 7টার সময়। এই টাইম চেঞ্জ হবে না, এটাই থাকবে। এর আগে আমি টাইমটা সকাল 7টায় করেছিলাম, 7 AM, বাট এখন 7 PM। প্রায় যদি দেখি একদিন পরে পরে ক্লাস আপলোড হবে। আমি চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার, ঠিক আছে, কারণ 1000 কোশ্চেন্সের যে ভিডিও সেটা করতে তো সময় লেগে যাবে, তো যার দরুন আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। কিন্তু
না হলেও একদিন পর পর ক্লাস তোমাদের অবশ্যই থাকবে, তোমরা চেক করতে পারবে এসে প্রত্যেকদিন এসে যে ভিডিও আপলোড হচ্ছে। ক্লিয়ার? সো নিম্নলিখিতের মধ্যে কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়? শিখন সরাসরি পর্যবেক্ষণযোগ্য, শিখন পর্যবেক্ষণ করা যায় যে শিখন হয়েছে তোমার কিনা। শিখন হলো আচরণের একটি আপেক্ষিক স্থায়ী পরিবর্তন, বলছে পার্মানেন্ট, রিলেটিভলি পার্মানেন্ট, স্থায়ী পরিবর্তন। লার্নিং ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। জাস্ট 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। আচ্ছা, পরিবর্তন বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য নয়, রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। আচ্ছা, আপেক্ষিক নয়, স্থায়ী পরিবর্তন হবে। লার্নিং ইজ দ্য রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ, এটা আপেক্ষিক নয়, স্থায়ী পরিবর্তন বলা হচ্ছে, যে শিখনের ফলে একটা স্থায়ী পরিবর্তন হয়ে থাকে। শিখন হলো জীবের বিকাশ, গ্রোথ অফ অর্গানিজম। শিখন হলো জীবের বিকাশ, আর বলা হচ্ছে জীবনের বিকাশ, বা জীবনের বিকাশ বলতে পারো, জীবের বিকাশ বলতে পারো। শিখন হলো লক্ষ্য নির্দিষ্ট প্রক্রিয়া। এখানকার মধ্যে কোনটি বৈশিষ্ট্য নয় শিখনের ক্ষেত্রে যদি আমরা দেখি? সো 150, বাকি আচরণের পরিবর্তন হয়, জীবনের বিকাশ অবশ্যই হয়, জীবের বিকাশ, আমাদের বিকাশ হচ্ছে আমরা শিখছি, এবং বিকাশ কি করে, ডেভেলপমেন্ট আমাদের অলরেডি লার্নিংয়ের ওপর নির্ভরশীল হলো, এবং একটা অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক প্রক্রিয়া। কিন্তু শিখন হয়েছে কিনা আমরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারি না, আমরা আচরণের মাধ্যমে সেটাকে বুঝতে পারি, আমরা আচরণের মাধ্যমে, কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করতে পারি না। সরাসরি পর্যবেক্ষণ কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, সরাসরি পর্যবেক্ষণ বলতে আমাদের ফিজিক্যাল যে গ্রোথ হয়েছে সেটা আমরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবো। কিন্তু কিন্তু আমরা শিখনের যে বৈশিষ্ট্য, সেটা ডাইরেক্টলি পর্যবেক্ষণ করতে পারবো না। সো কোশ্চেন নাম্বার 150-এর এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 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 সো থ্যাংক ইউ ক্লাসটিকে দেখার জন্য। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে, এবং তোমরা অবশ্যই শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে, যারা ওপরও এই যে ক্লাস, সেই ক্লাসের যে সুলভ সেটা ওঠাতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে।